ট্রাম্পের শুল্ক হার এড়াতে ভিন্ন কৌশলে গার্মেন্টস মালিকরা ৫ জুলাইয়ের মধ্যে পোশাক রফতানির তোড়জোড় অগ্রাধিকার ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কাল অফিস আদালত খোলায় নগরমুখী কর্মজীবীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির যাত্রা। সৈকত শহর কক্সবাজারে এখনো ছুটির আমেজ, বান্দরবানেও পর্যটকের ঢল। ঢাকা সিলেট মহাসড়কে উন্নয়ন কাজ চলায় নাসিরনগর লাখাই সড়কে বাইপাস বিকল্প রাস্তা শুরু হওয়ায় যানজটে ভোগান্তি প্রশস্ত করতে 1015 কোটি টাকার প্রকল্প দাখিল। এবং কক্সবাজারের উখিয়া টেকনাফের ক্যাম্পে বন্ধ শিক্ষা কার্যক্রম, হুমকিতে লাখ লাখ রোহিঙ্গা শিশু, অপরাধে জড়ানোর শঙ্কা, ন্যায্যতার ভিত্তিতে সমাধান দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ট্রাম্পের শুল্ক হার এড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক প্রবেশে এবার ভিন্ন কৌশল নিয়েছেন গার্মেন্টস মালিকরা। সম্প্রতি তৈরি করা সব পোশাক ৫ জুলাইয়ের মধ্যে একসঙ্গে জাহাজে তুলে দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে পোশাক রফতানিতে অগ্রাধিকার ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আদালতে গড়ালো এখনো কাটেনি জটিলতা। এর মধ্যে আগামী ৯ জুলাই শেষ হচ্ছে পাল্টা শুল্ক স্থগিতের ৩ মাস। আগে ১৫% শুল্ক আদায় হলো, এখন ঘোষণা করা হয়েছে ৩৭%। এই অবস্থায় সাময়িক সময়ের জন্য হলো ট্রাম্পের ট্যারিফ এড়াতে ভিন্ন কৌশল নিয়েছেন বিদেশি ক্রেতারা। আমাদের বায়ার আমাদেরকে একটা টাইমলাইন দিয়ে দিয়েছে যে তোমরা এই আমাদের যে অর্ডারগুলি, বর্তমান অর্ডারগুলি এই ৫ তারিখের আগে শিপমেন্ট করতে হবে। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি অর্ডার পাওয়া সব তৈরি পোশাক আগামী ৫ জুলাইয়ের মধ্যে জাহাজে পাঠানোর কাজ শেষ করতে হবে। এমনকি গত 2 মাসে শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে 4 লাখের বেশি কন্টেনার ভর্তি কাঁচামাল পাঠিয়েছেন বিদেশি ক্রেতারা। এখনও বন্দরে পণ্যবাহী 40,000-এর বেশি কন্টেনার রয়েছে। কোনো ব্যবসার কিন্তু 35% প্রফিট হয় না, তাহলে সেটা যখন ওকে দিতে হবে, বায়ারকে দিতে হবে, না হলে আমাদের ম্যানুফ্যাকচারকে দিতে হবে, তাহলে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাড়াতাড়ি আপনার এক্সপোর্টটা করা অতীব জরুরি। তৈরি পোশাক রপ্তানিতে কাজ করে 21টি বেসরকারি অফডক। স্বাভাবিক সময়ে এইসব অফডক গার্মেন্টস পণ্য বোঝাই 2000 কন্টেনার রপ্তানি করলেও সম্প্রতি তা 3000 ছাড়িয়ে গেছে। আমরা আগে 2000 থেকে 2200 টিউ তৈরি পোশাক জাহাজীকরণ করেছি, এখন করছি প্রায় 3000 থেকে 3500 টিউ। বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাড়তি শুল্ক ছাড়া পণ্য পাঠাতে বন্দরের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ঈদের বন্ধে বায়ার প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত কাঁচামাল আসতে থাকায় বন্দরে কন্টেনার জটের আশঙ্কা তৈরি হয়েছে। কাস্টমস এখানে যেন কোনো ধরনের আমাদের মাল শিপমেন্ট করতে বা মাল রিলিজ করতে যেন কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয় আর কি। এই অবস্থায় গার্মেন্টস শিল্পের আমদানি করা কাঁচামালের ডেলিভারি দ্রুত করার পাশাপাশি পোশাক রপ্তানিতে অগ্রাধিকার ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর থেকে যে তাদের লোডিংয়ের যে প্রায়োরিটিটা রয়েছে সেটাও আমরা প্রায়োরিটিটা দেওয়ার চেষ্টা করব, যাতে তাদের পণ্য সঠিক সময়ে তাদের কনসাইনির কাছে পৌঁছাতে পারে। 2024 সালে বাংলাদেশ থেকে প্রায় 836 কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। আমদানি করা কাঁচামাল যেমন সরাসরি চলে যাচ্ছে গার্মেন্টস কারখানায়, ঠিক তেমনি প্রস্তুতকৃত তৈরি পোশাক অফডক হয়ে উড়ে যাচ্ছে কন্টেনারে, আর এইসব কন্টেনার পাঠিয়ে দেওয়া হচ্ছে জাহাজে করে গন্তব্যে। চট্টগ্রামের এসআক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে চট্টগ্রামের কাজের দেরুতে আছেন সহকর্মী কমল দে, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিজিএমইএর সাবেক পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। কমল, ডেডলাইন 5 জুলাই, তার মানে হলো 9 জুলাই ট্রাম্পের যে শুল্ক আরোপের সিদ্ধান্ত যেটা স্থগিত হয়েছিল সেটি কেটে যাবে। নতুন কি সিদ্ধান্ত আসবে সেটা এখনো কেউ জানে না, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আদালত পর্যন্ত গড়িয়েছে। তো বিদেশি বায়াররা বাংলাদেশি গার্মেন্টস মালিকদেরকে বলেছেন তারা যেসব পণ্য উৎপাদন করছে সেগুলো যদি 5 জুলাইয়ের মধ্যে জাহাজে তুলে দিতে পারে তাহলে 9 জুলাই বা তার পরবর্তী আমেরিকায় প্রবেশ করে সেটি শুল্ক আরোপের কবলে পড়বে না। সেটি একটা কৌশল, সেই অনুযায়ী কাজ করছেন বাংলাদেশি গার্মেন্টস মালিকরা। আমরা আমাদের সে আলোচনায় যোগ দিয়েছেন বিজিএমইএর সাবেক
পরিচালক এবং সনেট গ্রুপের বর্তমান পরিচালক মোহাম্মদ শহীদুল আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে ডেডলাইন যে 5 জুলাইয়ের কথা বলা হচ্ছে সেটির বিশেষত্বটা কি? ধন্যবাদ আপনার মাধ্যমে সমস্ত দর্শকদেরকে। 5 জুলাই ডেডলাইন আমাদের জন্য যেটা হচ্ছে ট্রাম্প যে শুল্ক আরোপ করেছে ওটার জন্য আমাদের ডক্টর ইউনূস সাহেব যে চিঠি দিয়েছে ওইটার জন্য যে 3 মাসের যে স্থগিত করলো এই স্থগিতের মেয়াদ 9 জুলাই শেষ হয়ে যাচ্ছে। তো যে জন্য 5 জুলাই যদি আমরা পণ্যটা আমাদের জাহাজীকরণ করতে পারি, অর্থাৎ যে বিএল ডেটটা যদি 5 জুলাই পড়ে তাহলে দেখা যাচ্ছে যে আমরা 3 মাসের মধ্যে আমাদের পণ্যগুলো জাহাজে উঠছে। সেক্ষেত্রে সেটার উপর আগের পূর্বে যেভাবে ছিল সেভাবেই থাকবে, নতুন করে কোনো শুল্ক আরোপ সেটার উপর হবে না। তো এটাকেই বেসিক্যালি 5 জুলাই আমরা ডেডলাইন বলছি আর কি। আমাদের ডেডলাইন 5 জুলাই যে পণ্য পাঠানো, এক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটা কেমন এবং কি ধরনের পণ্য আপনারা পাঠাতে পারছেন? প্রস্তুতিটা তো ওয়েল ছিল আমাদের। আসলে মাঝখানে এপ্রিলের পরে শুল্ক আরোপের পরে আমাদের দুটা বড় বন্ধ, আসলে যে আমাদের যে দুটো ঈদের বন্ধ ছিল, একটা হচ্ছে রোজার ঈদ আর সেকেন্ডটা হচ্ছে যে কোরবানির ঈদ। এই দুইটা সময়ে কিন্তু বিশাল একটা লং বন্ধ আমাদের হয়েছে, যে কারণে আমাদের যে ওয়েল প্রস্তুতি থাকার পরেও আমরা এখনও কিন্তু শঙ্কিত যে আমরা আসলে সমস্ত পণ্যগুলো আসলে পাঠাতে পারছি কিনা। তার উপর তো আমাদের জট আছেই, পোর্টের যে জট আছে। বন্দর কর্মকর্তারা আমাদেরকে যেটি বলছেন, আমরা যখন বিষয় নিয়ে বন্দরের দৃষ্টি আকর্ষণ, তারা বলেছেন তারা প্রস্তুতি রেখেছেন, আপনারা যদি যখনই যেভাবে চাইবেন বন্দর সেভাবে প্রস্তুত আছে আপনাদের পণ্য তুলে দেওয়ার জন্য, কাঁচামাল ডেলিভারির জন্য। তবে 26টি স্টেক হোল্ডার আছে বন্দরের সাথে। বন্দর কিন্তু একক নয়, বন্দর, কাস্টম, সিএনএফ, শিপিং, সাথে আছেন আপনারা এবং ব্যাংক, নানা 26টি প্রতিষ্ঠান। তো স্টেক হোল্ডাররা আপনারা কত সহযোগিতা পাচ্ছেন? আমরা আসলে সবাই চেষ্টা করছে। চেষ্টা করলে হবে কি, মানে আসলে এক সব আঙ্গুল তো একসাথে কাজ করে না, সব হাত একসাথে কাজ করে না, কোনো না কোনো প্রবলেম হয়ে যায়। দেখুন আমাদের কাজগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে হয়তো বন্দরের কাস্টম থেকে আমরা ছাড়লাম, আবার বন্ধ পড়ে যাচ্ছে, হয়তো পোর্ট আটকে যাচ্ছে। আবার নতুন করে যেটি জানেন যে পোর্টের যে ড্যামারেজের একটা ইস্যু আছে, তো অনেকগুলো পণ্য আসার পরে যদি 4 টাইমস যে ড্যামারেজ হচ্ছে, তো সেইটার কারণে অনেকের টাকা পয়সার যে বেতন গেল, বোনাস গেল, সব কিছু মিলিয়ে যতটুকু আশান্বিত আমরা ছিলাম অতটুকু আসলে ফুললি হচ্ছে না আর কি। যে কারণে কোনো না কোনোভাবে বাধা আমরা পড়ছি, কোনো না কোনোভাবে বাধাতে পড়ছি আমরা। কিন্তু আমাদের যেটা অফডকের যে তথ্য, সে অফডকের তথ্য হলো তারা প্রায় যারা, যেহেতু আপনাদের জাহাজীকরণটা অফডকে হয়ে থাকে 21টি অফডকে তথ্য হচ্ছে তারা স্বাভাবিক সময় 2000 থেকে 2200 কন্টেনার তারা জাহাজীকরণ সম্পূর্ণ করে দেয়। কিন্তু ঈদের আগে সেটা 3500 ছাড়িয়ে গেছে, এখন প্রায় 2500 চলছে। এক্ষেত্রে অফডক কিন্তু আপনাদের সহযোগিতা করে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা তারপরেও কেন বলছেন আপনার বাধা হচ্ছে? আমি বলি আসলে অফডকের ক্ষেত্রে আমরা সবাই বলি, কথা বলতে আমরা কিন্তু সবাই খুব ওস্তাদ, কিন্তু আমার নিজের কথা বলি আমি। যেমন মনে করেন যে কিছু কিছু ডিপো এই যে ঈদের আগে 1 তারিখ থেকে মাল নেওয়া, গুডস নেওয়া বন্ধ করে দিছে। 1 তারিখ হওয়াটা, আবার আমাদের ঈদ হয়েছে কিন্তু 7 তারিখ। তো 6-7 দিন আগে গুডস নেওয়া বন্ধ করা, এটা একটা ব্যাপার। আর আমাদের সব কিছুতে একটা ক্যাপাসিটির ব্যাপার আছে। আপনি আমাদের কতগুলো কাভার ব্যান্ড আছে বলেন, আমাদের কাভার ব্যান্ড কতগুলো আছে? ঈদের সময় যে পরিবহনের যে একটা শর্টেজ থাকে, আমরা 8 গুণ 10 গুণ টাকা দিয়ে কাভার ব্যান্ড পাচ্ছি না। এরপরেও দেখা যাচ্ছে অনেক ডিপো, যে কিছু কিছু ডিপো আছে যেগুলো 7 দিন আগে গুডস নেওয়া বন্ধ করে দিয়েছে। আমার নিজেরও অনেকগুলো কাভার ব্যান্ড আমি লোড করেছি, কিন্তু আমি মাল হ্যান্ড ওভার করতে পারিনি। তাহলে আমরা যে বলছি যে আমরা সক্ষমতা বাড়ছে, আমরা বেশি করছি, আদৌ কোথাও বেশি করছি? আমার ট্রাক কি বেড়েছে? আমার কাভার ব্যান্ড কি মনে করেন যে আমাদের যে 1000 কাভার ব্যান্ড আছে বা 10,000 কাভার ব্যান্ড আছে, 20,000 তো হয় নাই। ক্যাপাসিটি তো বাড়তে পারেনি আমরা। তাহলে আমরা এক ছাতার নিচে আসছি না, যেহেতু আমার একটা জাতীয় মুহূর্ত, গুরুত্বপূর্ণ মুহূর্ত, আমাকে 5 জুলাইয়ের মধ্যে জাহাজীকরণ সম্পন্ন করতে হবে। তাহলে কেন আমরা ট্রাক, কাভার্ড ভ্যান, পরিবহন সংস্থায় কেন আমরা ঈদের সময় অ্যাক্টিভ করতে পারলাম না? পারেনি মানে মনে করেন যে লোডিং এর একটা ইস্যু থাকে। মনে করেন যে ক্যাপাসিটি যেটা বলছি আমি, যেটা বলছি মনে করেন লোড আউটডক, বেসিক্যালি আমরা যেটা ফেস করি ওনাদের লেবার সংকট। আমরা সবগুলো কাজ ম্যানুয়ালি করতে হয়। একটা কন্টেনারে মনে থেকে 500 থেকে 800 কার্টন থাকে। এখন ওদের যে কার্টনগুলো আনলোড করবে পর্যাপ্ত শ্রমিক থাকে না। আবার ঠিক আছে, মনে করলাম তাদের যে ক্যাপাসিটি হচ্ছে ওয়্যার হাউজিং যে ক্যাপাসিটি, তাদের পর্যাপ্ত কন্টেনার না থাকার কারণে যে ওয়্যার হাউজিং স্পেসটা হচ্ছে না, যে কারণে গিয়ে কাভার ব্যান্ডগুলো লাইনে দাঁড়িয়ে থাকছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। আমরা ড্যামারেজ গুনছি 3 দিন, 4 দিনের, 5 দিনের ড্যামারেজ গুনছি। তো খালি না হলে সে গুডসগুলো রাখবে কোথায়? গুডস আসছে সবগুলো ফ্যাক্টরি থেকে, সবগুলো ফ্যাক্টরি, গার্মেন্টসের অলমোস্ট সমস্ত গার্মেন্টসে আমার জানা মতে সবাই কিন্তু অতিরিক্ত ওভারটাইম করিয়ে, বেশি কাজ করিয়ে তাদের গুডসগুলো রেডি করেছে। কিন্তু আমরা এই যে ক্যাপাসিটি স্বল্পতার কারণে, ওয়্যার হাউজিং ক্যাপাসিটি, আমাদের পরিবহন স্বল্পতা, এসবের কারণে আমরা কিন্তু জাহাজীকরণ করতে পারছি না। এটা আমাদের ব্যাড লাগে আসলে। হয়তো ডেডলাইন 5 জুলাই, আমরা বলছি 9 জুলাই মেয়াদ শেষ হবে। এক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেওয়া উচিত আমেরিকার সাথে, যে আমরা যেন বিনা শুল্কে বা বিদ্যমান যে শুল্ক রয়েছে সেই শুল্কে আমরা প্রবেশ করতে পারি? কি ব্যবস্থা নেওয়া উচিত?
এটা তো আমাদের একটা অনেক বড় হোপ। সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা চিঠিতে উনি 3 মাসের একটা স্থগিতাদেশ আমরা পেয়েছি, যে 3 মাস বন্ধ ছিল। তো হোপফুলি আমরা হয়তো ওনারা গভর্নমেন্ট লেভেল থেকে অনেক বেশি কাজ করেছে। আমি জানি যে ইউএসের একটা টিম বাংলাদেশে এসেছিল, ওরা বিজনেস আলাপ করেছে, টেরিফ নিয়ে আলাপ করেছে। তো আমাদের বিশ্বাস যে ওনার যে ক্যারিশমা, উনি যে একজন ক্যারিশমাটিক লিডার, এই ক্যারিশমা দিয়ে আমরা আরও কিছুদিন সময় বাড়তে পেতে পারি। এক্ষেত্রে লাভবানটা কি হবে, আমার দেশীয় লাভবানটা কি হবে? আমাদের দেশ তো অবশ্যই লাভবান হবে। এই যে বাড়তি যে শুল্কটা, এটা তো আসলে আলটিমেটলি যদিও ইউএসএ বলছে ইউএসএ দিচ্ছে, কিন্তু আমাদের অনেকের কাছে সেটা ইম্পোজ করছে। বায়াররা চাইতেছে যে আমাদেরকে শেয়ার করো তোমরা। তো সেক্ষেত্রে যে মনে করেন যে ওকে যদি আমি 10% শেয়ার করি, 15% শেয়ার করি, কিছু কিছু কাস্টমার তো পুরোটাই দিতে বলতেছে, যে হ্যাঁ, যে পুরোটাই দিতে বলছে, যে আমি কেন দিব, তুমি দাও। তুমি এখন যেহেতু আমরা অর্ডার নিয়ে ফেলেছি, আমরা ব্যাক টু ব্যাক করে ফেলেছি, মেটেরিয়ালস ইন হাউস, আমি প্রোডাক্ট বানিয়ে ফেলেছি, সেটা ক্যান্সেল করে দেয়, তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে অনেকে দেখা যাবে যে তল্পিতল বা বিক্রি করে হলেও কিছু একটা নেগোসিয়েশনে যেতে হবে। তো এর চেয়ে বড় নেগোসিয়েশন হবে আমাদের সাথে কাস্টমারের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশন করে। এটা যদি আরও কিছুদিন বাড়ানো যায়, আরও 3 মাস যদি আমার মনে সময় পাওয়া যায়, তাহলে আমরা এই যাত্রায় কিছুটা হয়তো পরিত্রাণ পেতে পারি আর কি। আগামীকাল থেকে আবার সরকারি সবকিছু খুলবে, আপনাদের প্রতিষ্ঠানও খুলবে, ঈদের বন্ধ শেষ হচ্ছে, আর হাতে পাচ্ছেন আপনার 15 তারিখ থেকে 15 তারিখ 30 দিন, বা হাতে আপনার 20 দিনের মতো হাতে আছে। এই 20 দিন আপনারা কি করতে পারবেন? 20 দিনে আমরা যেটা করতে পারবো, আসলে আজকে বলি, আজকে যে ফ্যাক্টরি খুলেছে, আমরা অনেক ওয়ার্কার কিন্তু আসেনি। আমাদের যে 100% এফিসিয়েন্সি দিয়ে যে আমরা প্রোডাকশন করব, সেটা কিন্তু পারছি না। অনেক অপারেটররা আসতে হয়তো বন্ধের পরে, এটা স্বাভাবিক, অনেকে অসুস্থতা থাকে, ছুটি ছাটা থাকে, সব কিছু মিলে দেখা যাবে যে 2-4 দিন লেগে যাবে যে আমাদের প্রোডাকশন পিক করতে। এরপর আবার ফ্রাইডেসগুলো আছে। তো সব কিছু মিলাই আমরা হোপফুলি চেষ্টা করতেছি কতটুকু করা যায়, ডে নাইট করে কতটুকু করা যায়। কিন্তু আরও একটা ইস্যু আছে, যেমন মনে করেন যে এক হাতে তো তালি বাজবে না, আমাদের সবাইকে একই নিয়মে বাজাতে হবে, তাইলে সুরটা সুন্দর হবে। যেমন বন্দর কিছুদিন আগে যে আপনার 1 তারিখ একটা সার্কুলার আমরা পেলাম, যে নৌ মন্ত্রণালয় থেকে একটা রিকোয়েস্ট করা হয়েছে যে 4 গুণ যে ড্যামারেজটা তুলে দেওয়ার জন্য। কিন্তু স্টিল আজকে আমি আমার ফ্যাক্টরির কথা বলি, যে আমার লোক যখন গিয়েছে বলে যে না, ড্যামারেজটা চিঠি অনুরোধ করা হয়েছে, বাট এটা কোনো ইমপ্লিমেন্টেশন হয় না। তো এইভাবে যদি জটিলতা থাকে, মানে ফাইল টু ফাইল জটিলতা থাকে, তাহলে তো সব জায়গায় বাধা, আমরা যাবো কোথায় সেটা বলেন। আপনার কাছে জানতে চাইবো, আপনার চাওয়াটা কি, আপনার কি চান? এই মুহূর্তে ডেডলাইন 5 তারিখ, 9 জুলাইয়ের মধ্যে আবার হবে, যেটা রিভিউ হতে পারে বা কি হবে সিদ্ধান্ত আসেনি। এখন আপনাদের চাওবো, আমাদের দেশের যে তৈরি পোশাক শিল্প কিন্তু একটি বড় খাত, প্রায় 43 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু আসে এই খাত থেকে। তাহলে এই খাতকে বাঁচিয়ে রাখার জন্য, যুক্তরাষ্ট্রের বাজারে অবলীলে প্রবেশ করার জন্য এই মুহূর্তে কি করা দরকার? আসলে আমার মাঝে মাঝে মনে হয় আমরা আসলে আমাদের দেশকে ভালোবাসি কিনা, আমাদের যে কিছু কিছু মানুষের কার্যক্রমে আমাদের মনে হয় যে আমরা আমাদের দেশকে ভালোবাসি কিনা। যদি আমরা আমাদের দেশকে ভালোবাসি, তাহলে এটাই তো প্রায়োরিটি হওয়া উচিত, যে গার্মেন্টসের জন্য, এক্সপোর্ট করার জন্য যা যা করার দরকার, ওয়ান স্টেপ সলিউশনে সেটা করতে হবে। কিন্তু বাট ওয়ান স্টেপ সলিউশন হচ্ছে আমার যে এই যে হাত পা বেঁধে রেখেছেন আপনি আমাকে সাঁতার কাটার জন্য, বললেন সাঁতার কাটেন, তাহলে আমি তো এই যে 26টা আপনি বলেছেন যে 26টা স্টেক হোল্ডার আছেন, প্লাস বিভিন্ন লাইসেন্স জটিলতা আছে। আপনার বন্দরের যে একজন বলছে টেরিফ আমি কমিয়ে দিয়েছি, আরেকজন বলছে এখনো কার্যকর হয়নি, কাস্টমসের যে জটিলতা আছে, সব কিছু আসলে ওয়ান স্লটে শেষ হয়ে যেতে হবে, ওয়ান ক্লিকে শেষ হয়ে যেতে হবে, তাইলে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজিএম এর সাবেক পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ সাথে, তিনি আমাদেরকে বলছিলেন এখন যে গার্মেন্টস সেক্টর এগিয়ে যাওয়ার সময়, সেটিতে তারা বলছেন প্রধান যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যারিশমেটিক রয়েছে সেটি কাজে লাগাতে হবে। ওনার একটি চিঠিতে আমেরিকা 3 মাস স্থগিত করেছিল, হয়তো আবার আলোচনা গেলে আবারও 3 মাস স্থগিত হবে, এবং ডেডলাইন যে 5 জুলাই, তারা চেষ্টা করছেন সকল সীমাবদ্ধতা সত্ত্বেও যে উৎপাদিত গার্মেন্টস তৈরি পোশাক সেটা বন্দরে পৌঁছে দেবো এবং জাহাজীকরণের জন্য। তবে এক্ষেত্রে তারা স্টেক হোল্ডারদের সহযোগিতা চেয়েছেন, হাতে আছে 20 দিন, এবং এই 20 দিনের মধ্যে তারা চেষ্টা করছেন, যত তাদের অর্ডার আছে, প্রায় বাংলাদেশ কিন্তু 8.5 বিলিয়ন মার্কিন ডলার পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু তারা রপ্তানি করতে, একটি বিশাল বাজার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য। সে বাজার ধরে রাখার যে প্রাণান্তকর চেষ্টা গার্মেন্টস ব্যবসায়ীরা করে যাচ্ছেন, অন্যান্য স্টেক হোল্ডাররা সে সহযোগিতা করবেন, সে আশা করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। আবারও শহীদুল্লাহ ভাইকে ধন্যবাদ জানিয়ে আমরা যে আলোচনা করছিলাম গার্মেন্টস সেক্টরের ডেডলাইন 5 জুলাই এবং 9 জুলাইয়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য পৌঁছানো, সে আলোচনার এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের কাজির দেরুতে। ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। এ মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল,
পবিত্র ঈদুল আজহার যে ছুটি শুরু হয়েছিল সরকারের ছুটি গত 5 জুন থেকে আজ 14 তারিখে সেই টানা দীর্ঘ 10 দিনের ছুটি শেষ হতে চলছে এবং ছুটি শেষেই কিন্তু ঘরমুখী বা যে মানুষ ছিল তারা কিন্তু এখন কর্মস্থলমুখী হচ্ছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিফাল অংশে। এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকামুখী লেন এবং ওইদিকে যেটি রয়েছে বাম দিকে চট্টগ্রামমুখী লেন। সেই লেনগুলোতে আমরা আজ সারাদিন যেটা দেখেছি যে পরিবহনের যে চলাচল বিভিন্ন ধরনের যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত অনেক পরিবহনের কিছুটা আধিক্যতা বাড়লেও তবে কোথাও কোনো যানজট নেই, যদিও এই মুহূর্তে অনেকটা ফাঁকা বা কিছুটা কম পরিবহন চলাচল করছে। এবং এই আজকে আমরা দেখেছি বিভিন্ন পরিবহনের বিভিন্ন কাউন্টারের সাথে যেটা দেখেছি যে এখান থেকে ঢাকামুখী যে কাউন্টারগুলো রয়েছে সেখানে বেশ যাত্রীদের ভিড় রয়েছে এবং ফেনীর যে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিফালের যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের নিচেই মূলত যে বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলো রয়েছে সে সকল কাউন্টারে আমরা দেখেছি যে ঢাকামুখী যাত্রী এবং চিটংমুখী যাত্রীদের বেশ ভিড় রয়েছে। যারা আগাম টিকিট করতে পেরেছেন তারা হয়তো কিছুটা টিকিট প্রাপ্তিতে তাদের একটু স্বস্তিবোধ আছে, তবে যারা আগাম টিকিট করতে পারেনি তারা টিকিট প্রাপ্তিতে অনেকটা ভোগান্তিতে পড়ছে, কারণ একটু যাত্রীর চাপ বেড়েছে এবং আগামীকাল বিভিন্ন কর্মস্থলে যারা যোগ দেবেন তারা তাদের কর্মস্থলমুখী হচ্ছে। এবং এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর 27 কিলোমিটার অংশ রয়েছে সে 27 কিলোমিটার অংশে আজ এই যে রাস্তা কিছুটা ফাঁকা, পরিবহনের যে গতি স্বাভাবিক এবং কিছু কিছু গতিতে বা বেশ উচ্চ গতিতে চলার কারণে আমরা দেখেছি দুটো পরিবহন কিছুটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যদিও হতাহত কয়েকজন হলো, তেমন কোনো মৃত্যুর মতো ঘটনা ঘটেনি। এবং পরিবহনের সাথে সংশ্লিষ্ট যারা হাইওয়ে পুলিশ যেটা বলছে যে অনেক সময় রাস্তা ফাঁকা থাকার কারণে অতিরিক্ত গতির কারণে প্রায়শই কিন্তু সব অঞ্চলে বা এইসব এলাকায় যানজট ঘটছে। তো অন্যান্য বছরের তুলনায় আমরা দেখেছি ঈদের আগের 3 দিন এবং পরের 3 দিন পরেই কিন্তু যাত্রী চলাচলের যে আধিক্য বেড়েছিল সেটি কিন্তু এখন অনেকটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। যাত্রীর এবছরের ঈদ যাত্রাটা অনেকটা স্বস্তিদায়ক বলে এখান বিভিন্ন যাত্রীরা বলছেন এবং দীর্ঘ ছুটির কারণেই কিন্তু সেই পরিবহনের যে প্রতিটা একটা চাপ থাকে উপচে পড়া সেই চাপটার কিছুটা কমেছে এবং যাত্রীরা কিছুটা স্বস্তিতে তাদের কর্মস্থলে এখন ফিরতে শুরু করেছে। ঠিক ঈদের আগেও আমরা দেখেছি অনেকটা স্বস্তি নিয়ে অনেকে বা পরিবারের সাথে ঈদ করতে গিয়েছিল এবং ঈদ যাত্রা যাতে সফল মানে এরকম স্বস্তিদায়ক হয় সেজন্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা কিছুটা ধন্যবাদও জানিয়েছেন। এই ছিল আমার কাছে ঈদ কর্মস্থলমুখী মানুষের ঈদ যাত্রার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীর মহিপালে। ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ চলায় এই রুটের যানবাহনগুলো বিকল্প পথ হিসেবে সরাইল, নাসিরনগর, লাখাই, হবিগঞ্জ সড়ক ব্যবহার করছে। সড়কটি সরু হওয়ায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবির মুখে সড়ক প্রশস্তের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। হৃদয়পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে আশুগঞ্জ ও সরাইল বিশ্বরোড মোড় থেকে শাহবাজপুর পর্যন্ত প্রায় দীর্ঘ যানজট লেগেই থাকে। বিকল্প সড়ক হিসেবে এই রুটের যানবাহনগুলো সরাইল, নাসিরনগর, লাখাই, হবিগঞ্জ রুট ব্যবহার করে, তবে সেখানেও ভোগান্তির শেষ নেই। আঞ্চলিক এই সড়কটি শুরু হয় প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। প্রশস্ত করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। প্রত্যেক দিন প্রায় 20,000-এর অধিক যানবাহন এই রাস্তা দিয়ে চলাফেরা করে। যদি 4 লেন কাজটা হয় তাহলে জনগণের অনেক উপকার হবে। এই রাস্তাটা যদি হয় তাহলে আমাদের সময়ও বাঁচবে। তবে সম্প্রতি সড়কটি সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। 18 ফুট থেকে উন্নীত করা হবে 35 ফুটে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া অংশে 25 কিলোমিটার এবং হবিগঞ্জ অংশে 26 কিলোমিটার সড়ক রয়েছে। ইতিমধ্যেই ডিজাইন করা হয়েছে, সেই ডিজাইন অনুযায়ী প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে, সেই প্রাক্কলন অনুযায়ী নির্মাণ ব্যয় ঠিক করা হয়েছে। আর অন্যান্য ব্যয় যেগুলো সেগুলো হচ্ছে ইউটিলিটি শিফটিং এবং মূলত ভূমি অধিগ্রহণ। ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের 25 কিলোমিটার রাস্তা আছে এবং বরাদ্দ 335 কোটি টাকার মতো ধরা হয়েছে। টেন্ডার লাইভে আছে এবং টেন্ডার ওপেন হওয়ার পরে ওয়ার্ক অর্ডার পরে শেষের জানা যাবে কতদিনের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। আর সড়ক বিভাগের তথ্য মতে সড়কটির সম্প্রসারণে ব্রাহ্মণবাড়িয়া অংশে 335 কোটি ও হবিগঞ্জ অংশে 680 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের বিকল্প আঞ্চলিক এই মহাসড়কটি সম্প্রসারণ করা গেলে ঢাকার সাথে যোগাযোগের ক্ষেত্রে সময় এবং দূরত্ব অনেকাংশ কমে আসবে। তেমনিভাবে এই অঞ্চলে শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আঞ্চলিক এই মহাসড়কটি, এমনটি মনে করছেন এই অঞ্চলের বাসিন্দারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিভাগীয় সময় আরও থাকছে।
চিকিৎসক সংকটে চাঁদপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ না থাকায় বন্ধ সার্জারি, ওষুধ না পাওয়ায় রোগী ভোগান্তি। মন্ত্রণালয়ে জানিয়েও মিলছে না কোনো সমাধান। ঈদের ছুটির শেষ দিনেও হাজারো মানুষের ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে। 3টি পয়েন্টে ভ্রমণ পিপাসুদের সমাগমে প্রায় কানায় কানায় পূর্ণ। নোনা জলে সাঁতার কাটার পাশাপাশি বিভিন্ন রাইড উপভোগ করেন পর্যটকরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের নোনাজল কিংবা বালুচর, কক্সবাজার সমুদ্র সৈকত যেন লোকে লোকারণ্য। আনন্দ উচ্ছ্বাসে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত আগতরা। সাগর তীরে বিভিন্ন রাইডেও অংশ নিতে দেখা যায় ভ্রমণ পিপাসুদের। কেউ আবার ফ্রেমবন্দি করেন মুহূর্তগুলো। অনেক মজা, এই যে ঘোড়ায় চড়তাছি, স্পিড বোর্ডে চড়ি, তারপর জিপ গাড়ি দিয়ে ওইদিকে যাওয়া হয়, অনেক মজা কক্সবাজার। এখানে আসলে খুবই ভালো লাগে, ঈদের পরিপূর্ণতা খুঁজে পাই এখানে। খুবই ভালো লাগছে, খুবই আনন্দময়, সময়কাল অনেক ভালো যাচ্ছে আমাদের। লাখো পর্যটকের সমাগমে ব্যস্ত সময় পার করছেন সৈকত পাড়ে ব্যবসায়ীরাও। বলছেন ঈদের টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক আসায় ভালো ব্যবসা হচ্ছে তাদের। আমাদের ব্যবসা আল্লাহর রহমতে অনেক ভালো হচ্ছে, আর আমরা আশা করতেছি সামনে আরো ভালো হোক। আমরাও চাই পর্যটকদের ভালো সার্ভিস দিব, পর্যটকরা আসুক, আমরা সুন্দর করে ব্যবসা করতে পারি। আর সাগর উত্তাল থাকায় সমুদ্রে নামা পর্যটকদের নিরাপত্তায় সতর্ক লাইফগার্ড কর্মীরা। হাজার হাজার পর্যটকের যে প্রেসার, এটা সামাল দিতে আমাদের অবশ্যই কষ্ট হচ্ছে। কারণ হচ্ছে আমাদের লাইফগার্ড সংকট এবং ইকুইপমেন্ট সংকট রয়েছে। তারপরে আমরা আমাদের সাধ্য মজিন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন ঈদের টানা ছুটিতে 8 দিনে কক্সবাজারে ভ্রমণ করেছেন 9 লাখের মতো দর্শনার্থী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পার্বত্য জেলা বান্দরবানে। দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে জেলার সব দর্শনীয় স্থান। হোটেল মোটেল রিসোর্টগুলোও পূর্ণ। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক টুরিস্ট পুলিশ। সোহেল কান্তিনাথের ছবিতে এনএস জাকিরের রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে পাহাড়ের চূড়ায় পর্যটকদের ভিড়। অনেকে আবার চাঁদের গাড়িতে করে ছুটছেন বিভিন্ন পর্যটন স্পটে। ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পার্বত্য জেলা বান্দরবানে। দীর্ঘদিন পর চেনারূপে ফিরেছে জেলার সব দর্শনীয় স্থান। হোটেল মোটেল রিসোর্টগুলো পূর্ণ। রোমা ও থানচির নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় ভিড় আরো বেড়েছে। অবকাশ যাপনে প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা। পাহাড়ি কন্যা, এর জন্য অবশ্যই ভালো লাগছে বান্দরবনে এসে, এবং পাহাড় দেখে তো আরো অভিভূত হয়ে গিয়েছি। আমার এখানে অনেক ভালো লাগছে, মেঘ দেখেছি, পাহাড় দেখেছি, সুন্দর গাছগাছালি এবং এত সুন্দর ডেকোরেশন, মানে সত্যিই মনোমুগ্ধকর। অন্য কোথাও যায় সেখানে না যে আগে বান্দরবন আসা উচিত, কারণ বান্দরবনে অনেক অনেক জায়গা আছে দেখার মতো। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক টুরিস্ট পুলিশ। 2 শিফটে আমরা ডিউটি বন্টন করেছি, পাশাপাশি সিভিল পোশাকেও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দূরবর্তী যে পর্যটক স্পটগুলো আছে জেলা পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। পর্যটন ব্যবসায়ীদের তথ্য মতে এবার ঈদের ছুটিতে বান্দরবানে 50,000-এর বেশি পর্যটকের সমাগম হয়েছে। এনএস জাকির, সময় সংবাদ, বান্দরবান। পার্বত্য অঞ্চলের পর্যটন নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকায় আছেন সহকর্মী হেফাজত সবুজ ও বান্দরবানে আছেন এনএস জাকির। শুরুতেই যাচ্ছি সবুজের কাছে। সবুজ, ঈদুল আজহার যে লম্বা ছুটি ছিল, 10 দিনের এই লম্বা ছুটির আজকে শেষ দিন। এই শেষ দিনে এসব রাঙামাটির যে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো আছে সেসব কেন্দ্রগুলোতে আসলে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি রাঙামাটির যে ঝুলন্ত সেতু আছে, সেই ঝুলন্ত সেতুতে আসলে দেখতে পাচ্ছেন যে এখনো বেশ কিছু সংখ্যক পর্যটক তারা এসছেন, ঘুরে বেড়াচ্ছেন এবং ছবি তুলছেন, নিজেদেরকে এই সেতুর সঙ্গে স্মৃতিতে আবদ্ধ করছেন। আমরা এখানে কথা বলেছিলাম যে এখানে যে বোট ঘাট আছে, ম্যানেজার আছে তার সঙ্গে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে শেষ দিন হবার পরও আসলে এই ঘাট থেকে অন্তত
40টি বোট সুবলং ঝর্ণার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং আরো বিভিন্ন ঘাট আছে, যে আরো 5টি ঘাট তাদেরও কথা বলেছিলাম, তারাও বলছেন যে এখন অন্তত সব মিলিয়ে 100 বোট আসলে এখন সুবলংয়ের পথে রয়েছে। তারা আগত পর্যটকরা রাঙামাটির যে সুবলং ঝর্ণা, সেই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করছেন। এখানে একটি কথা জানিয়ে রাখি, সেটা হলো যে এই টানা 10 দিনের বন্ধে, ঈদুল আজহার বন্ধে রাঙামাটির যে পর্যটন খাতে যে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আছে তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে বিশেষ করে হোটেল, মোটেল এবং রিসোর্ট যেগুলি ছিল সেগুলি আসলে শতভাগ বুকিং ছিল। আমরা কথা বলেছিলাম রাঙামাটি চেম্বার অফ কমার্সের যে সভাপতি আছে অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সাথে। তিনি বলছেন যে আসলে এত লম্বা বন্ধ এ যাবৎকালে কখনোই পাওয়া যায়নি। এই বন্ধে আসলে এখানে প্রচুর টুরিস্টের আগমন ঘটেছিল। রাঙামাটি একটা মানে উৎসবের নগরীতে পরিণত হয়েছিল। ফলে এখানে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে 120 থেকে 150 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, ব্যবসা হয়েছে। আমরা কথা বলেছিলাম সাজেকের যে কটেজ মালিক সমিতির সভাপতি আছেন সুবর্ণদেব বর্মনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ওনাদের আজ এবং আগামীকাল পর্যন্ত ওনাদের শতভাগ বুকিং রয়েছে। অর্থাৎ এই যে লম্বা ছুটি, এই ছুটিকে কেন্দ্র করে রাঙামাটিতে আসলে জমজমাট একটি ব্যবসা হয়েছে এবং রাঙামাটি এখানকার যে পর্যটকের আগমনের ফলে এখানকার অর্থনীতিও আসলে চাঙ্গা হয়েছে। তো এই ছিল আমার কাছে রাঙামাটিতে পর্যটকদের যে 10 দিনের লম্বা বন্ধে যে এখানকার পর্যটক ঘুরে বেড়াচ্ছে তার সর্বশেষ। বান্দরবনের খবর জানাবেন সহকর্মী জাকির। দর্শনার্থীদের ভিড়ে আজও মুখর পর্যটন নগরী পাহাড়কুন্ডা বান্দরবানের সবগুলো দর্শনীয় স্থান। আমরা সকাল থেকে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখেছি। মেঘলা, প্রান্তিক লেক, চিম্বুক, নীলগিরি, নীলদিগন্ত এবং তমাতুঙ্গি ঝর্ণা সহ যে দেবতাকুণ্ড জলপ্রপাত রয়েছে, এছাড়াও শৈলপ্রপাত ঝর্ণা সহ বিভিন্ন যে ঝর্ণা রয়েছে সেই ঝর্ণাগুলিতেও কিন্তু পর্যটকের উপচে পড়া ভিড়। আপনারা জানেন আজ টানা ছুটির শেষ দিন, এই দিনেও কিন্তু প্রচুর পর্যটক শেষ মুহূর্তে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছুটে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আছি নীলাচল পর্যটন কেন্দ্রে। এখানেও কিন্তু এখন বিকাল 3টা 3:30 বাজে, এই সময়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নীলাচল পর্যটন কেন্দ্রে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। মূলত এই জায়গায় কিন্তু আসলে বিকাল নাগাদ পর্যটকের ভিড় অনেক গুণ বেড়ে যায়, কিন্তু আজ ছুটির শেষ দিন হওয়ায় পর্যটকরা আমাদেরকে যেটি জানিয়েছে অনেকেই কিন্তু আজকে ঢাকা ফেরত যাবেন বা নিজ নিজ গন্তব্যে ফেরত যাবেন। তাই শেষ মুহূর্তে তারা বান্দরবানের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেখানে ছুটে বেড়াচ্ছে। পরিবার পরিজন নিয়ে চাঁদের গাড়িতে করে কেউ ছুটে যাচ্ছে ঝর্ণাতে, কেউ বা ছুটে যাচ্ছে সুউচ্চ পাহাড় বগালেকের সৌন্দর্য দেখতে। এক কথায় তারা তাদের যে কর্মব্যস্ত জীবনের ব্যস্ততা ভুলে যে প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগে মুগ্ধ এবং তারা ব্যস্ত সময় কাটাচ্ছে এই মুহূর্তে প্রকৃতির সান্নিধ্যে। আজ ছুটি শেষ হলে অনেকেই কিন্তু ফিরে যাবে। তো আমরা যেটি হোটেল মালিক সমিতির সাথে কথা বলে জানতে পেরেছি ঈদের দ্বিতীয় দিন থেকে কিন্তু বান্দরবানে পর্যটকের সমাগম ঘটতে শুরু করেছে এবং এই টানা 10 দিনের যেই ছুটি প্রতিদিন প্রায় 5,500-এর বেশি পর্যটক কিন্তু এই পাহাড়কুন্ডা বান্দরবানে এসেছেন এবং সেই হিসেবে প্রায় 50,000-এরও বেশি পর্যটক কিন্তু এই পার্বত্য জেলা বান্দরবানের টানা 10 দিনের ছুটিতে সমাগম ঘটেছে বলে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যেটি আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত দীর্ঘদিন পর রুমা ও থানচির যে নিষেধাজ্ঞা ছিল, ভ্রমণ নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কারণে কিন্তু প্রচুর পাহাড় প্রিয়রা কিন্তু বান্দরবানে এবার ঈদের ছুটিতে এসেছে, যেটি গত কয়েক বছরের ঈদের ছুটিকেও আসলে হার মানিয়েছে এবং এই লম্বা সময় জুড়েই কিন্তু পার্বত্য জেলা বান্দরবানের দর্শনীয় স্থানগুলোতে আমরা পর্যটকের ভিড় দেখেছি। তারা স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে প্রতিটি জায়গায় কিন্তু ঘুরে বেরিয়েছে। তো দীর্ঘদিন পর কিন্তু আশানুরূপ পর্যটক আসায় এখানকার হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, পরিবহন শ্রমিক সহ যারা রয়েছে তারাও কিন্তু আসলে অনেকটাই খুশি, কারণ দীর্ঘদিন পর তারা আশানুরূপ পর্যটক আশায় এখানে যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছে তারাও কিছুটা তাদের পূর্বের ঘাটতি পুষিয়ে লাভের মুখ দেখবে বলে আসলে আশা করছে। আর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ার কারণে কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞাও প্রত্যাহার হয়েছে এবং প্রতিটি পর্যটন স্পটে কিন্তু টুরিস্ট পুলিশ, ডিবি পুলিশ এবং সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে, যে কারণে পর্যটকরা কোথাও কোনো হয়রানির শিকার হয়েছে এই ধরনের খবরও আমরা পাইনি এবং সব জায়গায় কিন্তু পর্যটকরা স্বাচ্ছন্দ্যে নিরাপদে ভ্রমণ করতে পারছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পর্যটনের সবশেষ খবর। পার্বত্য অঞ্চলের পর্যটনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানে এবং তার আগে যুক্ত ছিলাম রাঙামাটিতে।
ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ থেকে চলছে চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেজবান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে মেজবান, সেই মেজবান আমরা রয়েছি। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মেজবানের আয়োজন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে প্রায় 7,000 মানুষের এই মেজবানের আয়োজন করা হয়েছে এবং 4টি গরু, যেটি বলা হচ্ছে প্রায় ওজন প্রায় 27 থেকে 28 মন ওজনের গরু। আমরা এই মুহূর্তে কিন্তু একেবারে মেজবানের শেষ প্রান্তে এসেছি। এখন মেজবানের শেষ হওয়ার পালা, কারণ সকাল 11টা থেকে কিন্তু এই মেজবান শুরু হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা মেজবানের শেষ প্রান্তে এসেছি। এই মুহূর্তে সেখানে যে মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন রয়েছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে। এটি একেবারে শেষ বেলা বলা যায়। মূলত তিনি যেটি বলছেন এটি হচ্ছে যে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক জিয়ার সুস্বাস্থ্য কামনা করে কিন্তু এই মেজবানটি দেওয়া হয়েছে, যেটি ঈদ উপলক্ষে, অর্থাৎ প্রতি বছর কিন্তু এই মেজবানটি আয়োজন করা হয়। চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত রয়েছে এই মেজবান। সেই জন্য মেজবানে অংশ নেওয়ার জন্য সকাল থেকে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা থেকে এবং 41টি ওয়ার্ড থেকে কিন্তু নেতা কর্মীরা এসেছেন। কারণ এই মেজবানের যে মেজবানের যে আকর্ষণ, অর্থাৎ চট্টগ্রামে বিয়ে বাড়ি, বিয়ে শাদিতে কিন্তু মানুষ দাওয়াত দিলে কিন্তু সেখানে যায় না, কিন্তু মেজবান খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে চলে আসে। কারণ নবম দশকে বলা হয়ে থাকে মেজবানের যেটি প্রচলন শুরু হয়েছিল, অর্থাৎ মুসলিম বৈনিকদের সাথে আরবের যে ব্যবসায়ীরা, তাদের সাথে সখ্যতা গড়ে তোলার জন্য এই মেজবানের প্রচলন শুরু হয়েছে। সেই থেকে কিন্তু এই মেজবানে কেন হয়ে থাকে, বিশেষ করে চট্টগ্রামে যেই ধনাঢ্য ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এই মেজবান দিয়ে থাকে, কারণ এই মেজবানের আকর্ষণ বেশি। আমরা দেখেছি ঢাকা থেকেও কিন্তু আজকে এখানে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মেজবান আয়োজন করার জন্য এসেছেন। কিছুক্ষণ আগে এখানে উপচে পড়া ভিড় ছিল, পুরো হল জুড়ে উপচে পড়া ভিড় ছিল। এটা যেহেতু একেবারে শেষ প্রান্তে এসে মেজবানের, সেক্ষেত্রে এখন মানুষের একটু আমরা কম দেখতে পাচ্ছি, যদিও এখানে বলা হয়েছে 7,000 মানুষের এই মেজবানের আয়োজন করা হয়েছে এবং 4টি গরু এবং 30 মন ওজনের মাংস দিয়ে এখানে প্রায় 7,000 মানুষের এই মেজবানের আয়োজন করা হয়েছে। তো এই মেজবান এখন শেষ প্রান্তে। মূলত এটি ঈদ উপলক্ষে কিন্তু নগরবাসীর জন্য এই আয়োজন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরগুলোতে হুমকির মুখে রোহিঙ্গা শিশুদের শিক্ষা। এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে ক্যাম্পের সব শিক্ষা কার্যক্রম। ইউনিসেফ তহবিল সংকট বললেও হঠাৎ করে একযোগে ছাঁটাই করা হয় স্থানীয় শিক্ষকদের দাবি, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। এমন প্রেক্ষাপটে ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধান চায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। তহবিল সংকটে হঠাৎ একযুগে 1179 জন স্থানীয় শিক্ষককে চাকরি থেকে ছাঁটাই করা হয়। এতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে বন্ধ হয়ে গেছে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে পরিচালিত সব শিক্ষা কার্যক্রম। পড়াশোনা থেকে ছিটকে পড়েছে 2,30,000-এর বেশি রোহিঙ্গা শিশু। ইউনিসেফ আগেই সতর্ক করেছিল ক্যাম্প ভিত্তিক শিক্ষা কার্যক্রম মারাত্মক অর্থ সংকটে রয়েছে। রোহিঙ্গা শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে গেলে অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অভিভাবক ও রোহিঙ্গা শিক্ষকরা। স্কুল ধরি বন্ধ ভূমিকা বন্ধ যেটিকিলে আরাতুন পয়েন্ট সাফ করে বরবাদ দেবি যদি স্কুল খোলা থাকে হলে মা বাবা স্কুল আমাদের পয়েন্ট কলা দিয়ে হলে মগর আর মা বাবার তো কোনো চিন্তা না থাকে। রোহিঙ্গা আশ্রয় শিবিরে বর্তমানে শিক্ষার উপযোগী শিশু রয়েছে প্রায় 4 লাখ। এসব শিশুর শিক্ষাদানে নিয়োজিত 8,000-এর মতো শিক্ষকের মধ্যে প্রায় 3,000-ই স্থানীয় শিক্ষক। তাদের ছাঁটাই করে রোহিঙ্গা শিক্ষকদের বহাল রাখা হয়েছে। ছাঁটাই করা স্থানীয় শিক্ষকরা দাবি করছেন এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। একসাথে 1200 টিচার কি চাকরিচ্যুত, এটা আমি ষড়যন্ত্র হিসেবে মনে করতেছি। তারা হয়তো আমাদের স্থানীয়দেরকে ওখান থেকে কি আলাদা করে রোহিঙ্গাদেরকে দিয়ে কি করতে চাচ্ছে, আলাদা বা কোনো কিছু চিন্তা করতে চাচ্ছে। এই সংকটের দ্রুত সমাধান না হলে বাড়বে সামাজিক অস্থিরতা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মন্ত্রণালয় সহ সবাইকে আমরা অবহিত করেছি। তো সবার চেষ্টা হচ্ছে যে
এই বিষয়টি অ্যাড্রেস করে কিভাবে নিরসন করা যায়। একদিকে শিশুদের শিক্ষার অনিশ্চয়তা, অন্যদিকে স্থানীয়দের চাকরি হারানোর ক্ষোভ, দুই দিক থেকে পরিস্থিতি অস্থির হয়ে উঠছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সিদ্ধান্ত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিভাগীয় সময় আরও থাকছে। ভেঙে গেছে গার্ডওয়াল, খাগড়াছড়ির রিচাং ঝর্ণার সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ফাটল, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসীর, বরাদ্দের স্বল্পতার অজুহাত কর্তৃপক্ষের। চিকিৎসক সংকট চাঁদপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ না থাকায় বন্ধ সার্জারি, এমনকি সরবরাহ নেই কোনো ওষুধের। এতে সেবা নিতে দুর্ভোগের শেষ নেই রোগীদের। কর্তৃপক্ষ বলছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। চাঁদপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র সপ্তাহে 7 দিন 24 ঘন্টা সেবা দেওয়ার কথা থাকলেও দিনের বেলাতেও অনেক কক্ষ তালাবদ্ধ। গত 3 মাস ধরে 3 জন চিকিৎসকের জায়গায় কর্মরত মাত্র 1 জন। অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ না থাকায় বন্ধ সার্জারি, জনবল সংকটে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা, এমনকি সরবরাহ নেই ওষুধের। আমরা ফ্রিতে ওষুধ পাই না, একটু অসুবিধা হয়, বাইরের থেকে কিনা লাগে। কিছুদিন ওষুধ একটু কম দেয়, কিন্তু দেয় ওষুধ থাকলে ওষুধ দেয়। তো রুগীদের অনেক সময় খরচ টরচ হয়, তো এই জন্য রুগীরা একটু সংকোচ মনে করে আর কি। আমাদের স্টাফ তো কম, আর স্ট্রাকচারটাও অনেক পুরাতন হয়ে গেছে, রুম সংকট আছে। এই নিয়ে ক্যামেরার সামনেই কথা বলতে রাজি হননি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কোনো কর্মকর্তা। তবে হাসপাতালের ইনচার্জ জানান, বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের সমস্যাগুলো জানিয়েছি এবং তারা অতি সত্বর এগুলো নিষ্পন্ন করার জন্য চেষ্টা করবেন এবং মেডিসিন সাপ্লাইয়ের ব্যবস্থা করা হবে। চিকিৎসক ও ওষুধ সংকট থাকলেও এখনো প্রতি মাসে শতাধিক গর্ভবতী স্বাভাবিক প্রসব হয় এই কেন্দ্রে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। চট্টগ্রামের চন্দনা এসে অস্ত্রের মুখে অপহৃত 3 জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, সশস্ত্র শান্তি বাহিনীর একটি 8 সদস্যের দল পূর্ব এলাহাবাদ এলাকার লেবু বাগানের চাইলাছড়ি এলাকা থেকে হারুন ও তার 2 ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। বড় ছেলে নোমানকে 5 লাখ টাকা মুক্তিপণ এনে দেওয়ার শর্তে ছেড়ে দেয় তারা। পরে নোমান ঘটনাটি স্থানীয় সেনা ক্যাম্পে জানালে টহল দল অভিযানে নামে। শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা 6 ঘন্টা চন্দনাইশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 2 জনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল সেতুর পিলারে ধাক্কা লেগে নদীতে তলিয়ে গেছে পাথরবাহী বাল্কহেড। পুলিশ জানায়, ভোরে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা এমভি রিফাত ইসলাম নামের পাথরবাহী একটি বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিল। আশুগঞ্জ ভৈরবের সংযোগস্থলে দ্বিতীয় রেল সেতুর পিলারে ধাক্কা লাগলে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় নৌযানটিতে থাকা লোকজন সাঁতরে তীরে ওঠে। খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা করছে বিআইডব্লিউটিএ। গাজা ও ইরানের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুর 12টায় জেলা শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন ভাসানী চর্চা কেন্দ্রের সদস্যরা। এ সময় বক্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল দিন দিন আগ্রাসী হয়ে উঠছে, এ সময় ইরানে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে প্রেস ক্লাব চত্বর থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। নির্মাণের প্রায় 2 মাসের মধ্যে গার্ডওয়াল ভেঙে গেছে খাগড়াছড়ির রিসাং ঝর্ণার সংযোগ সড়কের। আবার অনেক অংশে দেখা দিয়েছে ফাটল। এলাকাবাসীর শঙ্কা, যে কোনো সময় সড়কের বাকি অংশ ধসে বাড়িঘরের ওপর পড়তে পারে। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভেঙে গেছে সড়কের গার্ড ওয়াল, আবার অনেক অংশে দেখা দিয়েছে ফাটল। 2 মাস আগে নির্মাণ করা হয় খাগড়াছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র রিসাং ঝর্ণা সংযোগ সড়ক। তবে চলতি মাসের বৃষ্টিতে সড়কটির গার্ড ওয়ালের একাংশ ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে অনেক অংশ। এলাকাবাসী বলছেন, যে কোনো সময় সড়কের বাকি অংশ ধসে পার্শ্ববর্তী বাড়িঘরের ওপর পড়তে পারে। ভারী যান চলাচল করায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। শীঘ্রই স্থায়ী প্রতিরক্ষা তৈরি করে সড়কটি সংস্কারের দাবি তাদের। এটা যে ভেঙে পড়ে নিচে যেহেতু আমাদের বাড়ি আছে, এটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বাড়ি যানবাহন চলাচল এটা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। শক্ত মজবুত বাঁধের দরকার,
যেটা করে মানে মাটিগুলো থাকবে আর কি। এলজিইডি বলছে বরাদ্দের স্বল্পতার কারণে সড়কের কাজ ঠিকমতো করা হয়নি, তবে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। লিমিটেশন করে ওখানে কিছু কাজসাত করা হয়েছে, কাজসাত করতে গিয়ে কিছু কিছু জায়গায় আমরা দেওয়া হয় নাই। নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেছি এবং তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে জানিয়েছেন। 1.6 কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণে ব্যয় হয় 1,56,00,000 টাকা। সময় সংবাদ, খাগড়াছড়ি। এবারে জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। স্রোতের টানে ভেসে যাওয়ার সময় 8 ও 9 জুন 30 জনের বেশি পর্যটককে উদ্ধার করেছে লাইফগার্ড কর্মীরা। মৃত্যু হয়েছে 4 জনের, তাদের মধ্যে 9 জন মারা যান বাবা ছেলে। সমুদ্র স্নানে পর্যটকরা নির্দেশনা না মানায় এমন দুর্ঘটনা ঘটছে বলে জানান লাইফগার্ডরা। গোপন সংবাদের ভিত্তিতে 8 জুন সন্ধ্যায় কক্সবাজারের মহেশখালীর প্রবেশ পথে তল্লাশি চালায় র্যাব ও কোস্টগার্ড। এ সময় একটি অটোরিকশা তল্লাশি করে পান ভর্তি একটি বস্তা থেকে উদ্ধার করা হয় দেশে তৈরি করা 7টি বন্দুক। পরে গ্রেফতার করা হয় একজনকে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাম্পের শুল্ক হার এড়াতে ভিন্ন কৌশলে গার্মেন্টস মালিকরা 5 জুলাইয়ের মধ্যে পোশাক রফতানির তোড়জোড়, অগ্রাধিকার ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কাল অফিস আদালত খোলায় নগরমুখী কর্মজীবীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির যাত্রা। সৈকত শহর কক্সবাজারে এখনও ছুটির আমেজ, বান্দরবানেও পর্যটকের ঢল। এবং ঢাকা সিলেট মহাসড়কে উন্নয়ন কাজ চলায় নাসিরনগর লাখাই সড়কে বাইপাস, বিকল্প রাস্তা শুরু হওয়ায় যানজটে ভোগান্তি, প্রশস্ত করতে 1015 কোটি টাকার প্রকল্প দাখিল। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ের।